ফিকশন হান্টের সমস্ত গল্প শুনতে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটিকে। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না সমস্ত গল্পের আপডেট এবং নোটিফিকেশনস সবার আগে পাওয়ার জন্য। আপনারা বেল আইকনে ক্লিক করছেন তো? আমরা বুঝতে পারছি যে আমাদের শ্রোতারা আমাদের গল্প শোনার পর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করছেন না। আপনাদের সকলের কাছে আমাদের অনুরোধ, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনস এই অপশনটি অন করে দেবেন। তাহলে আমাদের নতুন গল্পের নোটিফিকেশনস আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। নমস্কার, ফিকশন হান্টে আপনাদের সবাইকে স্বাগত। আমি সায়ন্তন রয়েছি আপনাদের সঙ্গে। ফিকশন হান্টে আজ আপনারা শুনবেন লেখিকা সোহিনী অধিকারীর কলম থেকে একটি ভয়ের গল্প, অতীতের হাতছানি। আজকের গল্প পাঠ ও গল্পের সূত্রধার আমি সায়ন্তন। শুনতে থাকুন ফিকশন হান্টের আজকের বিশেষ নিবেদন, সোহিনী অধিকারীর কলম থেকে অতীতের হাতছানি। মিঠি, এই মিঠি, তোর স্কুলে যাওয়া নেই? সারাদিন কান্নামাটি নিয়ে বসে থাকলেই হবে? এবার কিন্তু বাবাকে ডাক দিতে হবে। উফ ঠাম্মি, আর একটু খেলি না? সব সময় স্কুলে যেতে বলো কেন গো? একটু খেললে কি হয়? স্কুলে গেলে কি হয় সেটা তোমার বাবাকেই জিজ্ঞাসা করো মা। আমরা তো কোশমিন কালে ওসব লেখাপড়া করিনি। তোমার বাবা বড় মাস্টার হয়েছেন, মেয়েকে তিনি পণ্ডিত বানাবেন। মামারা মেয়ে কই না, আমি যতদিন বেঁচে আছি ততদিনে সংসারের কাজটা শিখিয়ে বিয়েটা দিয়ে যাই। তা তো হবার উপায় নেই, মেয়েকে তো বিদ্যেধরী হতে হবে, তাই না? মিঠি চুপ করে শুনতে থাকে। গৌরী দেবী আপন মনে গজগজ করেই চলেছেন। যদিও এসব নতুন কিছু নয় 10 বছরের মিঠির জন্য। রোজ এরকম অনেক কথাই শুনতে হয় মিঠিকে। কিন্তু ওই যে বাবা বলেছে সবার কথা ধরতে না, তাই তো কিচ্ছু না বলে চুপচাপ নিজের পুতুলের বাক্স গুটিয়ে নিয়ে ঘরে চলে গেল। একটা রিনরিনে গলার স্বর শুনে পা দুটো থেমে গেল মিঠির। তুমি যদি থাকতে তাহলে কি আমাকে কেউ বকতে পারতো? তুমি সবার সামনে আসো না কেন গো মা? শুধু আমার সামনেই আসো। কখনো তো ঠাম্মিকে গিয়ে বলতেও পারো যে আমাকে যেন না বকে। ঠোঁট ফোলালো মিঠি। দুটো অদৃশ্য নরম হাত ওকে জড়িয়ে ধরে বলল, আমি যে শুধু তোর কাছেই আসতে পারি মা। তোর জন্যই যে এখনো এই পৃথিবীর মায়া কাটিয়ে যেতে পারিনি আমি। না হলে শরীরটা তো কবেই পুড়ে ছাই হয়ে গেছে। মিঠির চোখ দুটো ঝাপসা হয়ে আসে। মা কি তা বোঝার আগেই মাকে হারিয়ে ফেলল। তবু মাকে প্রতি মুহূর্তে উপলব্ধি করতে পারে মিঠি। মা যেন রোজ ওর কাছে আসে, ওর সব কষ্ট ভুলিয়ে ওকে কাছে টেনে নেয়। মিঠি, তৈরি হলি না এখনো? শ্রীকান্তবাবু ঘরে ঢুকতেই মিঠি তাড়াতাড়ি চোখ মুছে ফেলল। এই তো এখনই হচ্ছি। পুতুলের বাক্সটা খুব যত্ন করে তুলে রাখল মিঠি। শ্রীকান্তবাবু সস্নেহে মেয়ের মাথায় হাত রেখে বললেন, কিরে, কথা বলছিলি কারোর সাথে? মিঠি মাথা নেড়ে বলে, না, কার সাথে কথা বলবো? শ্রীকান্তবাবু তৎক্ষণাৎ প্রসঙ্গ পরিবর্তন করে বললেন, কিছু না, যা তৈরি হয়ে নে। মিঠি চলে যেতেই দীর্ঘশ্বাস ফেললেন শ্রীকান্তবাবু। স্ত্রী মারা যাওয়ার পর মেয়েকে নিয়ে উনি যেন অথই জলে পড়েছেন। ভারী কঠিন অসুখ হয়েছে মিঠির। শহরের বড় ডাক্তারকে দেখিয়েছেন, তিনি বলেছেন এটা মানসিক সমস্যা। সবসময় এমন কিছু না কিছু কল্পনা করতেই থাকে যার সাথে বাস্তবের কোনো মিল নেই। কত ডাক্তার বুদ্ধি করার পরেও মেয়েটা সুস্থ হলো না। গ্রামে সকলে বলে শ্রীকান্ত মাস্টারের মেয়ে পাগল। বড় কষ্ট হয় শ্রীকান্তবাবুর, কিন্তু কিছু করারও নেই। এটাই হয়তো ওনার ভবিতব্য। মিঠি, এই মিঠি, ওঠ রে। ক্লাস শুরু হয়েছে অনেকক্ষণ হলো। মিঠি যে ক্লাসের ফাঁকেই কখন ঘুমিয়ে পড়েছিল তা টের পায়নি। পাশের মেয়েটার ডাক শুনে খানিক থতমত খেয়ে চারিদিকে তাকালো মিঠি। সারা ক্লাস ওর দিকেই চেয়ে হাসছে। ভারী লজ্জা পেল মিঠি। ক্লাসটা ছিল সুব্রত স্যারের।
সুব্রত স্যার যেমন কড়া তেমন রাগী, নিয়মের বাইরে এতটুকু চলতে পছন্দ করেন না। মিঠি খানিক আমতা আমতা করে বলল, ভুল হয়ে গেছে স্যার। ধীর পায়ে বেরিয়ে গেল মিঠি। ও জানে সারা ক্লাস কৌতুক সহকারে ওর দিকেই তাকিয়ে আছে। চোখের কোলবে কখন যে অশ্রুধারা নেমেছে খেয়ালই করেনি মিঠি। সকালে ঠাকুমার অহেতুক বকুনি, ক্লাসে স্যারের এমন ব্যবহার, সবার হাসি, মাথাটা কেমন ঘুরে যায় মিঠির। মনে হয় এই সব কিছুর থেকে এক মুহূর্তে অনেক দূরে পালিয়ে যেতে পারলে বেশ হতো। ঠিক তখনই মিঠির চোখ দুটো স্কুলের মেন গেটের দিকে গেল। গেটটা ঈষৎ খোলা, গেটের দারোয়ান বিশু দাদাও নেই। একবার ক্লাসরুমের দিকে চোখ ফিরিয়ে তাকালো মিঠি। কি মনে হতেই সোজা গেটের দিকে ছুটে গেল। স্কুলের ঠিক পেছন দিকেই তো বড় জঙ্গলটা আছে, সেদিকেই আপন খেয়ালে হেঁটে গেল মিঠি। ফিরবো না তো স্কুলে, বেলা হলে সোজা বাড়ি চলে যাব। বাবাকে বলবো এই পচা স্কুলে আমি আর আসবো না। বাবা তো আমাকে খুব ভালোবাসে, নিশ্চয়ই আমাকে জোর করে স্কুলে পাঠাবে না। আপন মনে কথা বলতে বলতে কখন যে জঙ্গলের একটু বেশি ভেতরে ঢুকে পড়েছে বুঝতে পারেনি। তখনও বাবার ওপর বেশ রেগে আছে ও। কতবার বলেছে এই স্কুলে যেতে ওর ভালো লাগে না, তবু জোর করে পাঠাতেই হবে। বাবা যখন আমাকে খুঁজে না পেয়ে চিন্তা করবে তখন অনেক মজা হবে। কথাটা মনে মনে ভেবে হেসে উঠল মিঠি। মিঠির মনে হলো ওর সাথে সাথেই কেউ যেন হেসে উঠল। এদিক ওদিক চাইল মিঠি, কই কেউ তো কোথাও নেই। মিঠির তবু মনে হলো কেউ ওর দিকেই চেয়ে আছে। বড্ড কঠিন সেই দৃষ্টি। সামনের দিকে পা বাড়াতেই হঠাৎ হোঁচট খেয়ে পড়ে গেল। হাঁটুর অনেকখানি ছড়ে গেল। অতি কষ্টে উঠে বসল সে। পায়ে বেশ ব্যথা করছে। ইতিউতি চেয়ে দেখল, কিন্তু কাউকেই দেখতে পেল না। মিঠি অবাক হয়ে গেল। মিঠির মনে হলো যেন সত্যিকারের কোনো বাচ্চা হাসছে। মিঠি ভয় পেয়ে গেল। উঠে দাঁড়াতে যাবে, ঠিক তখনই ওর মনে হলো দূর থেকে কেউ ওর নাম ধরে ডেকে উঠল। মিঠি, মিঠি, কোথায় তুই? মিঠি। বাবার গলার আওয়াজ মনে হচ্ছে। মিঠি উঠে দাঁড়ালো। মিঠিমা, মিঠিমা, কোথায় কোথায় গেলি তুই? শ্রীকান্তবাবুকে দেখে একটু ভয় পেয়ে যায় মিঠি। বাবা বকবে না তো? মিঠিকে দেখেই শ্রীকান্তবাবু ছুটে এসে জড়িয়ে ধরেন বুকে। এভাবে স্কুল থেকে চলে এলি জঙ্গলে? কোনো বিপদ আপদ হয়ে গেলে কেন আমাকে এত কষ্ট দিস মিঠি? বাবা, আমি আসলে... চুপ, কোনো কথা নয়। বিশু দূর থেকে দেখেছে তোকে স্কুল থেকে বেরিয়ে যেতে। ওই স্কুলে আমি আর কখনোই যাব না। তুমি বললেও না। ঠোঁট চেপে কোনো মতে অশ্রু সংবরণ করার চেষ্টা করলো মিঠি। মিঠি, মিঠি কোনো কথা শুনবে না। তুমি যদি আবার আমাকে ওই বাজে জায়গাটায় নিয়ে যাও, আমি কিন্তু হারিয়ে যাব চিরকালের মতো। শ্রীকান্তবাবু আর কিছু বলতে পারলেন না। মেয়েকে যে এত সহজে কথা শোনানো যাবে না উনি বুঝে গেছেন। শেষে বাধ্য হয়ে বললেন, আচ্ছা ঠিক আছে, এখন বাড়ি চল। কি কাণ্ড বল দেখি। হ্যাঁ রে খোকা, তোর মেয়ে কেমন বার বেড়েছে দেখেছিস? স্কুল পালিয়ে জঙ্গলে চলে গেল। এই জন্যই ওকে বাড়িতে রাখতে বলেছিলাম। তোকে কি বললে বুঝবি যে ও আর 5টা স্বাভাবিক বাচ্চার মতো নয়? তোর মেয়ে একটা পাগল। আহ মা, চুপ করো না। কেন চুপ করবো রে? তোর বউ তেমনি ছিল। সে নাকি অশরীরীদের ডাক শুনতে পেত না? এই নিয়ে তোদের মধ্যে ঝগড়া হয়নি কখনো? সে তো নাচতে নাচতে চিতেই উঠে গেল, আমার ঘরে ঝুলিয়ে গেল এই অপয়া মেয়েকে। একেবারে মায়ের মতো হয়েছে। সে নাকি নিশির ডাক শুনতে পায়, নিজের মাকে দেখতে পায়। কতবার বলেছি তোকে, কতবার বলেছি আর একটা বিয়ে কর। ওই মেয়েকে গুরুদেবের আশ্রমে পাঠিয়ে দে। কোনোদিন আমার কথা শোনার প্রয়োজন বোধ করেছিস? মা দোহাই তোমার, মিঠি পাশের ঘরেই আছে। এসব কথা ওর সামনে বলো না। মেয়েটা তো বড় হচ্ছে নাকি। ঠিক আছে বাবা, আমি আর কোনো কথা বলবো না। তোর নিজের থেকেই বোধোদয় হোক, কিন্তু যেদিন হবে সেদিন দেখবি আর বাঁচার পথ খুঁজে পাবি না। তোকে সম্পূর্ণ ধ্বংস করে ছাড়বে ওই মেয়ে।
গৌরীদেবী অনেকটা অভিশাপ ছোড়ার মতো করে কথাটা বলে চলে গেলেন। শ্রীকান্তবাবু ধপ করে বসে পড়লেন সেখানে। মেয়েকে কি এত সহজে ফেলে দেওয়া যায়? সে যেমনই হোক না কেন। পাশের ঘরে বসে সবটাই শুনছিল মিঠি। অন্যদিন হলে হয়তো মনটা খারাপ হতো, আরও একবার ফিসফিস করে মাকে বলতো ওকে নিয়ে হারিয়ে যাওয়ার কথা, কিন্তু আজ কেন যেন মাকে দেখতে পাচ্ছে না আর। হঠাৎ গৌরীদেবী মিঠির ঘরে এলেন। মিঠি তো ভয়ে জড়সড়। তিনি মিঠিকে ডাকলেন, বললেন, এই মিঠি, দেখ তোর জন্য কি উপহার এনেছি। মিঠি অবাক হয়ে গেল। যে ঠাম্মি সারাদিন কথা শোনায়, বকে, সে আবার উপহার এনেছে। তাও ভয়ে আমতা আমতা করে মিঠি বলল, কই দেখি কি এনেছো? গৌরীদেবী তৎক্ষণাৎ একটা পুতুল মিঠিকে দেখিয়ে বললেন, এই নে, তোর জন্য এনেছি। তুই পুতুল খেলতে ভালোবাসিস তো, তাই। পুতুলটার দিকে এক দৃষ্টিতে চেয়ে আছে মিঠি। গৌরীদেবী বললেন, কি রে, কি ভাবছিস? নে ধর। ওরে, ঠাম্মি সবসময় বকে বলে কি তোর কথা ভাবে না? তোকে যে ভালোবাসে অনেক, তাই তো তোর জন্য তোর পছন্দের উপহার এনেছি। পুতুলটার পরনে কালো রেশমের কাপড়, কালো কোঁকড়া কোঁকড়া চুল, চোখ দুটো বেশ ডাগর ডাগর। তবে সবচেয়ে আশ্চর্যের বিষয় পুতুলের হাসিটা। অস্বাভাবিক একটা হাসি লেগে রয়েছে পুতুলটার ঠোঁটে। পুতুলটা মিঠিকে দিয়ে ঘর থেকে বেরোনোর সময় গৌরীদেবী কেমন যেন একটা বাঁকা হাসি দিয়ে গেলেন। অবশ্য মিঠি এসব কিছুই লক্ষ্য করেনি। সে নতুন পুতুল পেয়ে ভারী খুশি। মিঠির ঠোঁটে হাসি চওড়া হয়ে ফুটতেই পুতুলটার হাসিও চওড়া হলো। মিঠি অবাক হয়ে বলল, ও মা, পুতুল হাসে নাকি? তবে যে বাবা বলে পুতুলেরা কথা বলে না। উফ, বাবাটা না কিচ্ছু জানে না। এই বলে পুতুলটাকে জড়িয়ে ধরল মিঠি। আচ্ছা, তোর নাম কি বলতো? পুতুলটাকেই জিজ্ঞেস করে উঠল মিঠি। পুতুলটা কোনো উত্তর দিল না। ও মা, তোর কোনো নাম নেই বুঝি? মিঠির প্রশ্নের কোনো উত্তর দিল না পুতুলটা। তবে কি পুতুলরা সত্যি কথা বলে না? হঠাৎ মিঠির মনে হলো কেউ ওর হাতের উপর হাত রাখলো। বড্ড ভারী একটা হাত। মিঠির ব্যথা লাগলো, কিন্তু কিছুতেই দেখতে পেল না। অদৃশ্য হাতটাকে সরানোর চেষ্টা করতে লাগলো বারবার, কিন্তু যতবার হাতটা সরাতে যাচ্ছে ততবার অদৃশ্য কিছু একটা ওকে চেপে ধরছে। লাগছে তো আমার। মিঠি আর্তনাদ করে উঠতেই একটা দমকা হাওয়া ওর গা ঘেঁষে বেরিয়ে গেল। খানিকক্ষণের জন্য হতভম্ব হয়ে বসে রইল মিঠি। ডান হাতের অনেকটা জায়গা জুড়ে কালশিটে পড়ে গেছে, রক্ত জমাট বেঁধেছে। কে হাতটা ধরেছিল এখনো বুঝতে পারছে না মিঠি। চকিতে হঠাৎ মিঠির চোখ দুটো গেল পুতুলটার হাতের দিকে। ও মা, ওর হাতও অমন কালশিটে পড়েছে কেন? মিঠি সঙ্গে সঙ্গে পুতুলটাকে কোলে তুলে নিল। পুতুলটার চোখের কোণে জল চিকচিক করছে। তোর বুঝি খুব ব্যথা লেগেছে? বোকামে, আমারও তো ব্যথা লেগেছে। কই, আমি কি কাঁদছি? এই বলে পুতুলটাকে ঠিক নিজের কোলে বাচ্চার মতো আদর করে দিল মিঠি। তোর একটা নাম রাখতে হবে বুঝলি? মিঠি পিটপিট করে তাকালো পুতুলটার দিকে। পুতুলটাও যেন ওর দিকেই তাকিয়ে আছে। কি নাম রাখি বলতো? মিঠি? কেউ যেন কানের কাছে ফিসফিস করে উচ্চারণ করলো নামটা। মিঠি, এটা তো আমারই নাম, কিন্তু তুইও তো ঠিক আমারই মতন। তবে আমার নামেই তো নাম হোক তাহলে। আমি তোকে মিঠি বলেই ডাকবো। পুতুলটার চোখ দুটো ঈষৎ জ্বলে উঠল। নিজের ঘরে একলা বসে আছেন শ্রীকান্তবাবু। অনেকক্ষণ ধরে একটা বই পড়ার চেষ্টা করছেন, কিন্তু কিছুতেই মন বসাতে পারছেন না। বইটা আধখোলা অবস্থায় বুকের ওপর রেখে চোখ দুটো বুঝলেন শ্রীকান্তবাবু। আজ অনেক টুকরো টুকরো পুরনো কথা ভেসে উঠছে চোখের সামনে। তখন বোধহয় সদ্য ধাত্রীর সাথে বিয়ে হয়েছে। জানো, আমি না ওদের ডাক শুনতে পাই। স্বামীর বুকের উষ্ণতায় নরম মোমের মতো গলে যেতে যেতে কথাটা বলেছিল ধাত্রী। শ্রীকান্তবাবু প্রথমে বুঝতে পারেননি ধাত্রী কি বলতে চাইছে। কাদের ডাক শুনতে পাও? জিজ্ঞেস করেছিলেন। ধাত্রী ফিসফিস করে বলেছিল, ওই যে
ওদের ডাক, যাদের আর কেউ দেখতে পায় না আর কেউ শুনতেও পায় না। ওদের ডাক। ওরা আছে, জানো তো, ওরা আছে। কি উল্টোপাল্টা বলছো ধাত্রী? আর কেউ দেখতে শুনতে পায় না মানে? এ কি ভূত নাকি? চুপ, ভূত বলো না, বলো অতীত। আমি অতীতের হাতছানি অনুভব করি প্রতি মুহূর্তে। একদিন ওরা আমাকে ঠিক নিয়ে চলে যাবে। ওরা বলে যে আমার তো এখানে থাকার কথা নয়, ওরা আমায় নিয়ে যেতে চায়। ধাত্রীর কথার আগামাথা কিছু বোঝেননি শ্রীকান্তবাবু। তখনকার মতো প্রসঙ্গটা এড়িয়ে যেতে চাইছিলেন, তাই স্ত্রীর মাথাটা বুকে টেনে নিয়ে বলেছিলেন, তুমি ঘুমাও দেখি, তোমার ঘুম প্রয়োজন, মাথায় বায়ু চলে গেছে। ধাত্রী চোখ বোঝার আগে অবধি ফিসফিস করে বলে চলেছিল, ওরা আছে, ওরা সত্যিই আছে। সেদিনের মতো বিষয়টা মিটে গেলেও সেটাই শেষ ছিল না, বরং দিনের পর দিন ধাত্রীর এইসব আজগুবি কথাবার্তা উত্তরোত্তর বাড়ছিল। গৌরীদেবী বলেছিলেন, দেখ খোকা, তোর বউয়ের কাণ্ড দেখ, ঘরে অপয়া অশরীরী ঢোকাতে চাইছে। কি মেয়েকে বরণ করে ঘরে তুললাম রে বাবা, এ তো সংসারের অনিষ্ট করে ছাড়বে। শ্রীকান্তবাবু বুঝিয়েছিলেন, ধাত্রী, এমন ছেলে মানুষই করতে নেই। তুমি যাদের কথা বলছো তাদের আসলে তো কোনো অস্তিত্ব নেই, ওরা গল্প ছাড়া কিচ্ছু না। না, এমন কথা বলো না। ওরা আছে, ওরা সবাই আছে। ওরা যে রেগে যাবে, আমাকে নিয়ে চলে যাবে। আমি যে যেতে চাই না। হঠাৎ চমকে ওঠেন শ্রীকান্তবাবু। বাস্তবের মাটিতে আছড়ে পড়েন। যেখানে ধাত্রী নেই, আছে শুধু ধাত্রীর স্মৃতি। চোখটা ঝাপসা হয়ে গিয়েছিল শ্রীকান্তবাবুর। চোখ দুটো মুছে নিয়ে উনি ভাবলেন, এটা কি সত্যিই কোনো রাগ? মা মেয়ের একই রকম রোগ হয় কি করে? নাকি সত্যিই ওরা এমন কোনো অতিপ্রাকৃতিক শক্তি উপলব্ধি করে যা আমরা কেউ করি না? রাতে মেয়ের পাশে শোয়া বহুদিন ছেড়ে দিয়েছেন শ্রীকান্তবাবু। মেয়ের নাকি কারোর পাশে শুলে ঘুম আসে না, তাই বাধ্য হয়ে শ্রীকান্তবাবু আলাদা ঘরে ঘুমান। মিঠি একাই শুয়ে আছে নিজের ঘরে, বুকে জড়িয়ে রেখেছে সেই পুতুলটাকে। অন্যান্য দিন ঘুম আসতে বেশ সময় লাগে মিঠির, বলা ভালো বেশিরভাগ রাতই না ঘুমিয়ে কাটিয়ে দেয়। অশরীরীর আহ্বানে ও অতিষ্ঠ হয়ে ওঠে, বলে, মিঠি, মিঠি, আয় আয়, আমার কাছে আয় আয়। তোর যে এখানে থাকার কথা না। তবে আজ কোনো ডাক, কোনো চিৎকার কিচ্ছু শুনতে পাচ্ছে না মিঠি। কেউ যেন ওর মাথায় হাত বুলিয়ে ওকে ঘুম পাড়িয়ে দিচ্ছে। চোখ দুটো নিমেষেই বুজে এলো মিঠির, তলিয়ে গেল এক অচেনা ঘুমের দেশে। মিঠি, ওঠ, খেলতে হবে রান্নাবাটি, খেলতে হবে। রান্নাবাটি, পুতুল সব সাজিয়ে রেখেছি, চলে আয়, খেলতে হবে তো আমাদের। জায়গাটা ঠিক চিনতে পারছে না মিঠি। মনে পড়ছে না আগে এখানে কখনো এসেছে, কিন্তু দূরের ওই বাড়িটার ভেতরে কেউ আছে, ওকে ডাকছে। এক পা করে এগিয়ে গেল মিঠি। বাড়িটা একটু চেনা চেনা লাগছে। আর একটু কাছে যেতেই মিঠি বুঝতে পারল এটা ওদেরই বাড়ি। দরজাটা হাট করে খোলা বাড়িটার। মিঠি ভেতরে প্রবেশ করল। দেখো তো আমাকে খুঁজে পাও কিনা। একটা বাচ্চা মেয়ের কণ্ঠস্বর, খুবই চেনা। মিঠি এদিক ওদিক চাইল। এই বাড়ির ভেতর থেকেই এলো আওয়াজটা, কিন্তু কে বলল কথাটা? মিঠি নিজের ঘরের দিকে গেল। ঠিক তখনই কেউ ওকে পেছন থেকে জড়িয়ে ধরল। মিঠি কিছু বলতে যেতেই কেউ ওর মুখ চেপে ধরে বলল, চুপ চুপ, একদম কিচ্ছুটি বলবে না। সে যে তোমার আশেপাশেই আছে। যদি একবার দেখে আমি তোমার সাথে কথা বলছি, তাহলে আর রক্ষে নেই। বাচ্চা মেয়েটার মুখ এখনো দেখতে পাচ্ছে না মিঠি। কে তুমি? এই বাড়িতে কি করছো? উফ,
ভারী অদ্ভুত প্রশ্ন করো তো তুমি। আমার বাড়িতে আমি যেভাবে কষে আসবো যাবো, তোমার তাতে কি? মিঠি কিছু বুঝে ওঠার আগেই বাচ্চা মেয়েটি বলল, তোমার বাড়ি? ধুস, এটা তো আমার বাড়ি। এখানে আমি থাকি, বাবা থাকে আর ঠাম্মি থাকে। তুমি এখানে এলে কি করে? আর আমি কি আলাদা নাকি? মানে? এই দেখো। বাচ্চা মেয়েটি মিঠিকে সামনের দিকে ইশারা করতেই মিঠি চমকে উঠল। একটা ভাঙা আয়নায় ওর মুখ দেখা যাচ্ছে। ওর ঠিক পাশেই দাঁড়িয়ে অবিকল ওর মতন দেখতে আর একটা মেয়ে, কিন্তু মেয়েটার চোখ দুটো নেই কেন? চোখের কোটরে কেবল রক্তের তাল। কি বিভৎস! মিঠির দিকে হাত বাড়ায় মেয়েটা। ধরফর করে উঠে বসে মিঠি। বেচারি বড্ড ভয় পেয়ে গেছে। ফুঁপিয়ে ফুঁপিয়ে কেঁদে ওঠে মিঠি। মা, আজ আর তুমি আসছো না কেন? আগে তো তুমি রোজ রাত হলেই আসতে, আজ কেন এলে না? হঠাৎই মিঠির কোলে কিছু একটা ঝাঁপিয়ে পড়ল। মিঠি প্রথমে ভয় পেয়ে গেলেও চেয়ে দেখল পুতুলটা ওর কোলের ওপর দিব্যি বসে আছে। পুতুলটাকে দেখলেই কেমন যেন মায়ার জালে জড়িয়ে যায় মিঠি। তার চোখ দুটো যেন ঠিক ওরই মতো। কত প্রশ্নের না জানা উত্তর লুকিয়ে আছে ওই চোখ দুটোতে। এক দৃষ্টিতে পুতুলটার দিকে তাকিয়ে আছে মিঠি। পুতুলটাও যেন ওর দিকেই পিটপিট করে চেয়ে আছে। আচ্ছা, তুইও কি আমার মতো বাজে স্বপ্ন দেখিস? পুতুলটা কোনো উত্তর দিল না। আবার মিঠি পুতুলটাকে বুকে জড়িয়ে ঘুমোনোর চেষ্টা করল। তখন বোধহয় শেষ রাত। যে পুতুলটাকে আষ্টে পৃষ্ঠে বুকে জড়িয়ে ঘুমোচ্ছিল সেই পুতুলটা হঠাৎ নড়ে চড়ে উঠল। মিঠি বুঝতেও পারল না কখন পুতুলটা ওর পাশ থেকে উঠে গেল। ধীরে ধীরে ঘরের দরজাটা খুলে গেল। পুতুলটা দ্রুত গতিতে ঘর ছেড়ে বেরিয়ে গেল। প্রবেশ করল জঙ্গলে, যেখানে এক তান্ত্রিক আছে। আমি ধীরে ধীরে ওর আত্মাকে নিজের মধ্যে প্রতিস্থাপন করছি। আগামী অমাবস্যার আগে আমি আমার কাজ সম্পন্ন করব। গৌরী দেবী এপাশ ওপাশ করছিলেন। ঘুম আসছিল না ওনার কিছুতেই। একটা বড় কাজে হাত দিয়েছেন উনি। সেটা যতক্ষণ না সমাপ্ত হচ্ছে ততক্ষণ কিছুতেই শান্তি নেই ওনার। হঠাৎ ওনার মনে হলো ওনার মাথার কাছে কেউ বসে আছে। ধরফর করে উনি উঠে বসলেন। কারোর গরম শ্বাস প্রশ্বাস ওনার মুখে এসে পড়ছে। সেই সাথে একটা কটু গন্ধ। এই গন্ধটা আগেও একবার পেয়েছেন গৌরী দেবী। হঠাৎ বড় আড়ষ্ট হয়ে পড়লেন তিনি। এই গন্ধ তো এখন আসার কথা নয়। গলাটা শুকিয়ে এলো তার। চেনা চেনা লাগছে। মনে করে দেখুন, সেদিন আমার নাকে এটাই চেপে ধরেছিলেন। মনে পড়ে মা? বুকের ভেতরে হৃৎপিণ্ডের ওঠানামা স্পষ্ট অনুভব করতে পারছেন গৌরী দেবী। তুমি কি করে এলে? কোনো মতে জিজ্ঞেস করলেন তিনি। কেন? আমার বুঝি আসতে নেই? না 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 না, আসতে নেই, আসতে নেই। তো তোমাকে আমি নিজের হাতে মেরে ফেলেছেন, তাই তো? এই বলে সশব্দে হেসে উঠল সেই অশরীরী। গৌরী দেবী ভয়ে ঘামতে শুরু করেছেন। চলে যাও, চলে যাও। তোমায় আমি দেখতে চাই না। অনেক কষ্টে মুক্তি পেয়েছি। আর কিছুতেই তোমার কালো ছায়া আমার সংসারে পড়তে দেব না। চলে যাও, চলে যাও। কালো ছায়া? কার কালো ছায়া? আমি সব সময় সত্যি কথা বলতাম। একের পর এক অপরাধ চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতাম। তাতে আপনার আর আপনার গুরুদেবের ভারী অসুবিধা হতো, তাই না মা?
কেউ ধারালো নখ ফুটিয়ে দিল গৌরী দেবীর গলায়। গৌরী দেবী চিৎকার করতে গিয়েও পারলেন না। ঠ্যাস ফ্যাসে স্বরে সে বলে উঠল, এখন আপনি আমার মেয়ের দিকে হাত বাড়িয়েছেন, এর ফল ভালো হবে না। এখনো সময় আছে, শুধরে যান। দমকা হাওয়ার মতো কেউ যেন গৌরী দেবীকে স্পর্শ করে চলে গেল। গৌরী দেবী দরদর করে ঘামতে লাগলেন। মনে মনে বললেন, সে আবার ফিরে এসেছে। না না না, কালকে গুরুদেবের কাছে গিয়ে সব কিছু বলতে হবে। সে নিশ্চয়ই টের পেয়েছে কিছু। যেতে হবে, আমাকে যেতে হবে। মিঠি, মিঠি, উঠে পড়ো। না, আমি কিন্তু আজ স্কুলে যেতে পারবো না। কোনো জেদ নয়, সবাইকে স্কুলে যেতে হয়। এসো, তৈরি হয়ে নেবে, এসো। কিন্তু সুব্রত স্যার যে খুব বকে। অমন করে বলতে নেই মা, স্যারেরা একটু আধটু বকে। আমি না হয় বলে দেব আমার মিঠিকে যেন কিছু না বলে। আর তুমি কিন্তু আজ কাউকে না বলে স্কুল থেকে বেরিয়ে যাবে না, মনে থাকবে তো? শ্রীকান্তবাবুর কথা মোটেও পছন্দ হয় না মিঠির। গাল ফুলিয়ে বসে থাকেও। তাড়াতাড়ি করো মিঠি। শ্রীকান্তবাবু আরও একবার তাড়া দেন। ধুস, বাবা যে কেন আমাকে বারবার ওই জেলখানার মতো জায়গাটায় নিয়ে যায়। মিঠি, তুইও চল তো আমার সাথে। এই বলে যেই পুতুলটাকে নেবে বলে বিছানার দিকে হাত বাড়ালো মিঠি, অমনি অবাক হয়ে গেল। মিঠির স্পষ্ট মনে আছে রাতে শোয়ার সময় পুতুলটাকে নিজের কাছেই নিয়ে শুয়েছিল। এখন নেই কেন? আতিপাতি করে নিজের সব জায়গায় খুঁজে ফেলল মিঠি, কিন্তু পুতুলটা কোথাও নেই। কিরে মিঠি, এতবার বলছি কথা কানে যাচ্ছে না? এবারে কিন্তু খুব বকবো। পুতুলটাকে না পেয়ে ভারী মুষড়ে পড়ল মিঠি। তবু বাবার বকুনির ভয় তৈরি হতে যেতেই হলো। অবশেষে বাবার হাত ধরে সেই স্কুলের উদ্দেশ্যে রওনা দিতে হলো মিঠিকে। মিঠিকে ক্লাসে ঢুকিয়ে স্টাফ রুমে চলে গেলেন শ্রীকান্তবাবু। মিঠি চুপটি করে নিশার পাশে বসল। নিশা জিজ্ঞেস করল, কি রে, কাল কোথায় চলে গিয়েছিলি বলতো? মিঠি কোনো উত্তর দিল না। নিশা বলল, কথা বলবি না আমার সাথে? মিঠি মাথা নেড়ে মুখটা অন্যদিকে ফিরিয়ে নিল। ওর কথা বলতে ইচ্ছে করছে না কারোর সাথে। যথাসময়ে সুব্রত স্যার ক্লাসে এলেন। প্রথম ক্লাস ওনারই থাকে। মিঠির দিকে উনি একটা তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করলেন বটে, কিন্তু কোনো রুক্ষ আচরণ প্রকাশ করলেন না। নিজের মতো পড়াতে শুরু করলেন। কি রে মিঠি, বই বের কর। নিশা ঠেলে দিতেই মিঠি সাত তাড়াতাড়ি করে বই বের করতে গেল। ঠিক তখনই ব্যাগের ভেতর থেকে ওর কোলে লাফিয়ে পড়ল একটা পুতুল। মিঠি, তুই? মিঠি অবাক হয়ে গেল। নিশাও অবাক হলো। কি রে, তুই স্কুলে পুতুল নিয়ে এসেছিস? সুব্রত স্যার রেগে যাচ্ছেন দেখে তখনকার মতো চুপ করে গেল দুজনে। মিঠির চোখ দুটো ঝলমল করে উঠল। এই পুতুলটাকে এক মুহূর্তের জন্য কাছছাড়া করতে ইচ্ছে করে না ওর। পুতুলটা ওর গায়েই লেপ্টে আছে। সুব্রত স্যার পড়ানো শেষ করে চলে গেলেন। নিশা বলল, তুই এরকম একটা কালো জামা পরা পুতুল কেন এনেছিস? কি মিষ্টি না দেখতে। মিষ্টি না ছাই, চোখ দুটো কেমন যেন ঠিকরে বেরিয়ে আসছে। এমন আজব পুতুল তো কখনো দেখিনি। আরে কেমন পোশাক পরে আছে। পুতুল তো শাড়ি পরে, মেম পুতুল হলে জামা পরে, এমন কালো সুতো পেঁচানো এমন পুতুল তো দেখিনি। কেমন যেন লাগছে। নিশার কথা শুনে পুতুলটাকে বার কয়েক ঘুরিয়ে ফিরিয়ে দেখল মিঠি। এটা তুই ঠিক বলেছিস। আমার পুতুলের জন্য একটা নতুন জামা লাগবে, কিন্তু নতুন জামা কোথায় পাবো? আয় আয়। বলতে বলতে মিঠি হঠাৎ থেমে গেল। নিশা, শুনতে পাচ্ছিস? এই বলে জানলার বাইরের জঙ্গলের দিকে তাকালো মিঠি। কি কি শুনতে পাওয়ার কথা বলছিস? কেউ ডাকছে আমাকে। কিরে, আসবি না? আয় আয়।
কেউ যেন মিঠির কানে কানে বলে উঠল কথাটা। কে কে বললো কথাটা? নিশা, তুই বললি? নিশা অবাক হয়ে বলল, আমি কি বললাম? ও, তুই বলিসনি? তাহলে কি সেই ডাক? ওরা আমায় কিছু বলতে চায়, কিন্তু কাকে দূরে সরিয়ে দেওয়ার কথা বলছিস? সুনীল, আয় আয়, বস এখানে। শ্রীকান্তবাবুর সাথে একজন সুদর্শন পুরুষ ঘরে এসে বসল। কেমন আছো শ্রীকান্ত দা? অনেক বছর পর দেখা হলো আমাদের। হ্যাঁ, সেই বিয়ের সময় এসেছিল। বৌদির মৃত্যুটা খুব দুঃখজনক। মেয়ে কেমন আছে? ভালোই আছে, তবে ওরই বিষয়ে একটা গুরুত্বপূর্ণ আলোচনা ছিল, তাই এভাবে তোকে ডেকে পাঠালাম। আসলে এই মুহূর্তে আর কাকে ডাকবো বুঝতে পারছিলাম না। আরে এত ইতস্তত করছো কেন? কি হয়েছে বলো আমাকে। সুনীল শ্রীকান্তবাবুর হাতের ওপর হাত রাখল। তোর তো ভূত প্রেত অলৌকিক এই বিষয়গুলোর প্রতি বেশ আগ্রহ ছিল, তাই না? তুই তো রীতিমতো পড়াশোনা করেছিস এটা নিয়ে। হ্যাঁ, তা করেছি বটে, কিন্তু তুমি হঠাৎ এসব জিজ্ঞাসা কেন করছো বলো তো? আমার মেয়ের জন্য। ও যে ভূত মানে অতীত দেখতে পায়। মানে আমাকে একটু গুছিয়ে বলবে শ্রীকান্ত দা? বলছি, আসলে ঘটনার সূত্রপাত আমার বিয়ের পর থেকে। আমার স্ত্রী ধাত্রী সবসময় বলতো ও নাকি অতীতের মানুষদের দেখতে পায়, অর্থাৎ ভূতেদের দেখতে পায়। সে কি? তবে আর বলছি কি, শুধু বলতো ওরা নাকি নিয়ে চলে যাবে ওকে, ওর নাকি এখানে থাকার কথা নয়। এটা ভূতুরে কাণ্ড না? মানে বৌদির কোনো মানসিক সমস্যাও তো থাকতে পারে, তাই না? আমিও প্রথম দিকে তাই ভেবেছিলাম, কিন্তু তারপরে আমার মেয়েও হয়েছে ঠিক তার মায়ের মতো, সেও নাকি অতীতের ডাক শুনতে পায়। কি ভারী অদ্ভুত বিষয় তো। সুনীল বেশ অবাক হয়ে বলল। সুনীলের কথা শুনে শ্রীকান্তবাবু বেশ অস্থির হয়ে গেলেন। আমার মেয়েটাকে কি তাহলে সবসময় এমন কেউ ঘিরে রাখছে যার আসলে কোনো শরীর নেই? সব সময় হয়তো হয় না, যখন কোনো অশরীরই তোমার মেয়েকে ডাকে তখনই ও সাড়া দেয়। কিন্তু আমি যে কোনোভাবেই চাই না আমার মেয়েটা এমন একটা অস্বাভাবিক জীবন কাটাক। ওকে সবাই পাগল ভাবে, জানিস তো। সবাই দূরে দূরে থাকতে চায় ওর থেকে। ওরও তো 8-5টা বাচ্চার মতো একটা স্বাভাবিক জীবন কাটানোর অধিকার আছে, বল? অবশ্যই আছে। তুই একটু দেখ না, কিছু যদি করতে পারিস। আর শোন, আমার মা যেন ঘুণাক্ষরেও এ বিষয়ে কিছু বুঝতে না পারে। এমনিতেই আমার ওইটুকু মেয়েটাকে কথা শোনাতে ছাড়ে না, তার উপরে এসব শুনলে তো কোনো কথাই নেই। তুই এমনিই আমার বন্ধু হিসেবে কটা দিন থাক এখানে, একটু দেখ মিঠিকে। আজ আমি সেকেন্ড হাফে স্কুল থেকে চলে এসেছি বাড়িতে, একটাই কারণ, মা এই সময় গুরুদেবের আশ্রমে থাকে, আমি নিশ্চিন্তে তোর সাথে কথা বলতে পারবো বলে। আচ্ছা বেশ, এত চিন্তা করো না, আমি আছি তো এখানে কটা দিন, দেখছি কি করতে পারি। সুনীল আশ্বাস দিল শ্রীকান্তবাবুকে। সুনীল মল্লিক, বছর 32-এর যুবক। পেশা শখ সবই হলো আজগুবি জিনিস খুঁজে বেড়ানো। ও যে শ্রীকান্তবাবুর এহেন প্রস্তাবে সহজেই রাজি হয়ে যাবে তার বলার অপেক্ষা রাখে না। মিঠির এই অদ্ভুত বিষয়টা ওকে বেশ টানছে। ভালো করে খতিয়ে দেখতে হবে বিষয়টা, মনে মনে ভাবল সুনীল। মিঠি বাড়িতে এসেই স্তক, নিজের ঘর ছেড়ে বেরোয়নি। ওর এখন প্রধান চিন্তা ওকে ওর পুতুলের জামা তৈরি করতে হবে। নিশা ঠিকই বলেছে, কালো জামাটা মোটেও ভালো লাগছে না। এর চেয়ে অন্য রঙের জামা পরালে বেশি ভালো লাগতো। কালো পোশাকটা পুতুলটার গায়ের থেকে খুলে নিতে চায় মিঠি। ঠিক তখনই নিজের শরীরে সূচ ফোটানোর মতন যন্ত্রণা অনুভব করে সে। আর্তনাদ করে ওঠে মিঠি। পুতুলটাকে ছেড়ে দিতেই ব্যথা কমে যায়। এটা কি হলো? হঠাৎ এমন ব্যথা লাগলো কেন? খানিকক্ষণের জন্য হতভম্ব হয়ে যায় সে। পরক্ষণেই বিষয়টা মাথা থেকে ঝেড়ে ফেলে পুতুলের পোশাকে মনোযোগ দেয় মিঠি। আবার পুতুলটার কালো পোশাকটা খুলে নিতে চাইলেই মিঠিকে কেউ ধাক্কা দিয়ে ফেলে দেয়। ওর শরীরে তখন 1000টা সূচ ফোটার যন্ত্রণা হচ্ছে। ধীরে ধীরে অবশ হয়ে আসে মিঠির সারা শরীর।
চোখ দুটো বন্ধ হয়ে যায় তার। কেবল চোখ দুটো বুজে আসার সময় দেখতে পায় একটা কালো ছায়া যেন ওর ওপর দিয়েই হেঁটে গেল। ধাত্রী, এসব কি ছেলে মানুষ হচ্ছে? হ্যাঁ, তুমি ঠিক করে খাচ্ছ না, বিশ্রাম নিচ্ছ না, কেন বারবার ওই জঙ্গলে চলে যাচ্ছ বলো তো? তুমি কি ভুলে গেছো তুমি এখন আর একা নেই? তোমার গর্ভে আমাদের সন্তান বেড়ে উঠছে, তার প্রতি কি কোনো দায়িত্ব নেই তোমার? শ্রীকান্তবাবু বেশ ঝাঁঝিয়ে উঠলেন। ধাত্রীও অস্থির হয়ে বলল, শোনো, যে আমার গর্ভে বেড়ে উঠছে তার ভালো মন্দ আমি তোমার চেয়ে বেশি ভালো বুঝি। আমি যে যেতে চাই না, কোনো এক শক্তি আমাকে চালনা করে, বারবার জঙ্গলে নিয়ে যায়। এই বলে দূর থেকে ইশারা করলো ধাত্রী। ধাত্রীর গলা বুজে এলো কথা বলতে বলতে। শ্রীকান্তবাবু কিংকর্তব্য বিমূঢ়ের মতো বসে আছেন। ধাত্রী, তুমি কি একটা দিনের জন্য স্বাভাবিক আচরণ করতে পারবে না? অন্তত আমাদের সন্তানের কথা তো ভাবো। হতাশ কণ্ঠে বলেছিলেন শ্রীকান্তবাবু। সেদিনের কথা হঠাৎ মনে পড়লে আজও ভারী অদ্ভুত লাগে ওনার। সুনীল ওনার পাশে বসেই একটা বই ঘাঁটছিল। ওকে কিছু একটা বলতে যাবেন, ঠিক তখনই পাশের ঘর থেকে ধপ করে একটা আওয়াজ এলো। শ্রীকান্তবাবু বললেন, মিঠির ঘর থেকে এলো না আওয়াজটা? মিঠি! শ্রীকান্তবাবু ছুটে গেলেন মেয়ের ঘরে। মিঠি জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে আছে। শ্রীকান্তবাবু মিঠির মাথাটা কোলে নিয়ে বললেন, মিঠি, কি হয়েছে? মিঠিমা, চোখ খোল। আমি জল নিয়ে আসছি। চোখে মুখে জলের ফোঁটা পড়তেই চোখ পিটপিট করে তাকালো মিঠি। ওর মুখে এখনো ভয়ের ছাপ স্পষ্ট। শ্রীকান্তবাবু উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করলেন, মিঠি, তোর কি হয়েছিল? জানি না, আসলে। বলতে বলতে থেমে গেল মিঠি। পুতুলের কাপড়ে হাত দিতেই যে ওর ব্যথা লেগেছে সেটা আর বলল না। বললেও যে কেউ বিশ্বাস করবে না ও জানে। সুনীল বলল, একবার ডাক্তার ডাকলে হতো না? হ্যাঁ, ডাক্তার ডাকতে হবে। আমি এক্ষুনি যাচ্ছি। মিঠিকে বিছানায় শুইয়ে দিয়ে চলে গেলেন শ্রীকান্তবাবু। সুনীল মিঠির মাথার কাছে বসল। মিঠি! আলতো স্বরে ডাকল সুনীল। মিঠি চোখ পিটপিট করে চাইল। সুনীল যতটা সম্ভব বন্ধুত্বপূর্ণ কণ্ঠে বলল, তুমি কি কিছু দেখেছিলে মিঠি? মিঠি অবাক হয়ে তাকালো সুনীলের দিকে। ও জানে এই লোকটা ওর বাবার বন্ধু, ওদের বাড়িতে কিছুদিন থাকবে, কিন্তু লোকটার সাথে এর আগে কোনো কথা হয়নি মিঠির। আপনি কি করে জানলেন আমি কিছু দেখেছি? মনে হলো। কিছু কি দেখেছিলে? মিঠি মাথা নাড়ল। কিচ্ছু দেখিনি। কিন্তু তুমি তো অনেক কিছুই দেখতে পাও, শুনতে পাও, তাই না মিঠি? মিঠি ফ্যাল ফ্যাল দৃষ্টিতে তাকিয়ে থাকে সুনীলের দিকে। সুনীল পুনরায় জিজ্ঞেস করে, কি দেখছিলে মিঠি? আমাকে বলতে পারো, আমি কাউকে বলবো না। মিঠি গুটিসুটি মেরে চুপচাপ শুয়ে থাকে। ও যে নিজেই জানে না ও কি দেখেছে। আচ্ছা বেশ, বলতে হবে না। এই বলে মিঠির গাল টিপে দেয় সুনীল। সুনীলের চোখের দিকে এবার সোজাসুজি তাকালো মিঠি। কথা আর বলতে পারল না মিঠি। ওই চোখ দুটোর দিকে তাকিয়ে থেমে যেতে বাধ্য হলো নিমেষে। মিঠি, এই মিঠি, উঠে পড়, রাত হয়েছে যে। আমার সাথে আসবি না তুই? ঘুমটা চট করে ভেঙে গেল মিঠির। কেউ ওর নাম ধরে ক্রমাগত ডেকে চলেছে। চোখ কচলে চারপাশ ভালো করে দেখল সে। ঘর প্রচণ্ড অন্ধকার, ঠিক করে কিছু দেখতে পাচ্ছে না। কেউ মিঠির কাঁধের ওপর হাত রাখল। মিঠি চমকে উঠল। ওরই বয়সী একটা মেয়ে দাঁড়িয়ে আছে ওর পাশে। মিশমিশে কালো রঙের পোশাক পরে রয়েছে মেয়েটা। কোঁকড়া কোঁকড়া চুলগুলো নেমে এসেছে ঘাড় অবধি। এর বেশি কিছু দেখতে পেল না মিঠি। মেয়েটা হেসে উঠল। আমার সাথে আয়, যেতে হবে তো। মেয়েটার চোখ দুটো জ্বলে উঠল মুহূর্তের মধ্যে। মেয়েটা কেমন যেন মায়ায় আচ্ছন্ন হয়ে গেল। মিঠি একটাও প্রশ্ন করল না, চুপচাপ উঠে বসল। নিঃশব্দে মেয়েটার পিছু পিছু যেতে লাগল। ঘরের সদর দরজা খুলে গেল। মিঠি মেয়েটাকে অনুসরণ করতে লাগলো জঙ্গলের দিকে। সুনীলের আজ ঘুম আসছে না। মিঠি তখন কিছু একটা বলতে গিয়েও থেমে গেল। ও জানে ওকে মিঠির বিশ্বাস অর্জন করতে হবে।
নইলে মিঠি কি দেখছে কি শুনছে ও কোনো দিন জানতে পারবে না। মেয়েটার যে বড় ক্ষতি হয়ে যেতে পারে যদি এভাবেই ও হাতছানিতে সাড়া দেয়। সুনীলের ভাবনায় ছেদ পড়ল একটা আওয়াজ শুনে। কেউ যেন বাইরের দরজা খুলল। সজাগ হয়ে উঠল সুনীল। পাশে শ্রীকান্ত ঘুমিয়ে আছে। সারাদিনের পরিশ্রমের পর ওনার ঘুমটা বেশ গভীর হয়, নাক ডাকিয়েই ঘুমোচ্ছে। সুনীল ডাকল না শ্রীকান্তবাবুকে, নিজেই গিয়ে দেখে আসবে ভাবল। কোনো শব্দ না করে ঘরের দরজাটা খুলে ফেলল সুনীল। বাইরে অন্ধকার, তবু আলো জ্বালল না। অন্ধকারেও ঠিক রাস্তা বের করে নেবে ও। দরজাটা যে হাট করে খোলা তা বেশ বুঝতে পারছে সুনীল। আরে ওটা মিঠি না? কোথায় যাচ্ছে ও? মিঠির অবয়বটাকে ধীরে ধীরে অন্ধকারে মিলিয়ে যেতে দেখল সুনীল। এত রাতে একা একা কোথায় যাচ্ছে মেয়েটা? দেখতে হবে আমাকে। এই বলে ওর পিছু নিল সে। মিঠি স্বাভাবিক গতির তুলনায় একটু বেশি দ্রুত এগিয়ে চলেছে। সুনীল তাল মিলিয়ে চলতে পারছে না। ও বেশ বুঝতে পারছে মিঠি কাউকে অনুসরণ করছে, কিন্তু কাকে সেটা ঠিক ঠাউর করতে পারছে না অন্ধকারে। চারিদিকে শোঁ শোঁ হাওয়ার শব্দ হাড়ে রীতিমতো কাঁপুনি ধরাচ্ছে। দূরে কোথাও শেয়ালের কান্নার শব্দে সত্যিই গা ছমছম করে ওঠে। হঠাৎ দাঁড়িয়ে পড়ল সুনীল। মিঠি ঘন বনে ঢুকে পড়ছে। ওখানে যে আর যাওয়ার পথ নেই। মিঠি যাচ্ছে কি করে? সুনীল আর উপায় না পেয়ে ডেকে উঠল, মিঠি! মিঠি দাঁড়িয়ে পড়ল। ঠিক তখনই এক রাশ কুয়াশার পিণ্ড সুনীলকে ঘিরে ধরল। সুনীলের মনে হলো অনেকগুলো হাত যেন ওকে আটকে রাখতে চাইছে। সাদা সাদা ফ্যানার মতো কিছু এগিয়ে আসছে সুনীলের দিকে। কেউ সুনীলের কানে কানে বলে উঠল, বাঁচতে চাইলে পালিয়ে যাও, আর এক পা বাড়ালে শয়তান তোমাকে গ্রাস করে ফেলবে। শিউরে উঠল সুনীল। সামনের দিকে চেয়ে দেখল মিঠি সেখানে নেই। এখন যে মিঠিকে হাজার খুঁজলেও পাওয়া যাবে না সেটা বুঝে গেছে সুনীল। আর এদিক ওদিক না তাকিয়ে সোজা বাড়ির দিকে ছুটতে আরম্ভ করলো সে। একটা সাদা ফ্যানার মতো হাত ওর পেছন দিক থেকে ছুটে আসছে, ওকে টেনে নিয়ে যেতে চাইছে পেছন দিকে। সাথে হিমেল হাওয়া ওর ছোটার গতি কমিয়ে দিচ্ছে। বুকের ভেতর যে হৃৎপিণ্ডটা রীতিমতো লাফাচ্ছে সেটা বেশ অনুভব করতে পারছে সুনীল। তবু যতটা জোরে সম্ভব ও ছুটছে। একটা সময়ের পর সুনীলের মনে হতে লাগলো এই পথ যেন কিছুতেই ফুরোতে চাইছে না। যখন এসেছিল তখনও কি এতটাই প্রশস্ত ছিল? সব গুলিয়ে যাচ্ছে সুনীলের। কেবল অন্ধকারের বুক চিরে ও ছুটে চলেছে। অবশেষে দূরে একটা বাড়িকে দাঁড়িয়ে থাকতে দেখল সুনীল। হ্যাঁ, এটাই শ্রীকান্তবাবুর বাড়ি। আর পেছন দিকে না ফিরে বাড়ির ভেতর চলে এলো সুনীল। দমটা যেন আটকে আসছে। এর আগেও এমন বহু অলৌকিক ঘটনার সম্মুখীন হয়েছে সুনীল। এটাই ওর পেশা, নতুন কিছু নয় ওর জন্য। কিন্তু এবারে একটা আলাদা রকম ভয় পেয়েছে ও। কেন যেন মনে হচ্ছে খুব খারাপ কিছু একটার মুখোমুখি হতে হবে ওকে। নিজেকে একটু ধাতস্থ করে নিয়ে ঘরের দিকে এগিয়ে গেল সুনীল। হঠাৎ কি মনে হতে একবার মিঠির ঘরটা দেখবে ভাবল। দরজাটায় আলতো চাপ দিতেই খুলে গেল। মিঠি বিছানায় নেই। ওর পরিবর্তে একটা পুতুল শুয়ে আছে বিছানায়। হঠাৎ সুনীলের মনে হলো পুতুলটা যেন ওর দিকেই চেয়ে আছে। সুনীলের শিরদাঁড়া বেয়ে একটা ঠান্ডা স্রোত নেমে গেল। ঠিক তখনই নিজের কাঁধে একটা হাতের স্পর্শ অনুভব করল সুনীল। চোখ ফিরিয়ে চাইতেই কয়েক মুহূর্তের জন্য থমকে গেল। লাল শাড়ি, লাল টিপ, এক মাথা সিঁদুর পরে যে নারীটা দাঁড়িয়ে আছে তাকে বহু বছর আগে একবার নববধূর বেশে দেখেছিল সুনীল। ইনি শ্রীকান্তবাবুর মৃতা স্ত্রী ধাত্রী। সুনীল কিছু বলতে চাইল, কিন্তু ওর গলা দিয়ে আওয়াজ বেরোলো না। কিচ্ছু বলতে হবে না তোমাকে, শুধু এইটুকু মনে রেখো, আমার মেয়েটাকে তোমায় বাঁচাতে হবে। মিঠি! কোনো মতে উচ্চারণ করতে পারল সুনীল। ধাত্রীর চোখ দুটো ক্রমশ ফ্যাকাশে হয়ে গেল। চোখের মণি দুটো মিলিয়ে গেল। ফ্যাস ফ্যাসে গলায় ও বলল,
আমার মেয়েটাকে বাঁচাও। ধীরে ধীরে ধাত্রীর অবয়ব মিলিয়ে গেল। সুনীল মূর্তির মতো দাঁড়িয়ে রইল বেশ খানিকক্ষণ। এক রাতেই যে পরপর এতগুলো ঘটনা ঘটে গেল যে ও কোনো থই খুঁজে পাচ্ছে না। ভাবতে ভাবতে ঘরে ফিরে গেল সুনীল কিছু বুঝে ওঠার আগেই বিছানার দিকে চোখ গেল ওর। ওই তো মিঠি শুয়ে আছে। তবে একটু আগে যে ও দেখলো কেবল একটা পুতুল শুয়ে আছে। মাথাটা পুরো গুলিয়ে যাচ্ছে সুনীলের। কি হচ্ছে কিছুই বুঝতে পারছে না। পরের দিন সকাল হতেই শ্রীকান্তবাবু জিজ্ঞেস করলেন, কিরে সুনীল, রাতে ঠিকঠাক ঘুমিয়েছিস তো? সুনীল বলতে পারল না সারা রাত ওর কিভাবে কেটেছে, বলতে পারল না সারাটা রাত ও না ঘুমিয়ে কাটিয়েছে। তবু কি কি ঘটেছে সেটা আর শ্রীকান্তবাবুকে জানালো না সুনীল, বরং বলল, মিঠি কেমন আছে একবার দেখা উচিত। ভালো আছে রে, আমি দেখে এলাম। উনি বাবা, উনি যখন বলছেন চিন্তার কোনো কারণ নেই, তখন সুনীলের আগ বাড়িয়ে উদ্বেগ প্রকাশ করার কোনো কারণ নেই। কিন্তু কাল রাতে যা ঘটল তাতে সুনীলের একটু বেশি ভয় করছে। শ্রীকান্তবাবুর মা দুজনকে চা দিলেন। গতকাল গৌরী দেবীর সাথে বিশেষ কথা হয়নি সুনীলের। সুনীল এবার নিজে থেকেই জিজ্ঞেস করল, মাসিমা, মিঠিকে কি একবার ডেকে দিলে হতো না? ও তো নিশ্চয়ই স্কুলে যাবে। কে? ওই পাগল, ওর কি এত তাড়াতাড়ি ঘুম ভাঙে? ওর কথা ছাড়ো, ওকে নিয়ে ভাবার মতো সময় নেই আমার। খোকা, তোরা সকালে জলখাবার কি খাবি বলে দিস। বিয়ে তো আর করলি না, এই বয়সে আমাকেই তোর ভাই ফরমাস খাটতে হবে। এই বলতে বলতে গৌরী দেবী উঠে চলে গেলেন। সুনীল হঠাৎ একটা জিনিস দেখে কয়েক মুহূর্তের জন্য থমকে গেল। গৌরী দেবীর পা দুটো কেমন যেন অদ্ভুত লাগলো না? একটু বেঁকে গেছে। শ্রীকান্তবাবু বললেন, মায়ের কথায় তুই কিছু মনে করিস না শুনি, তোকে তো বলেছি মা কেন। না না, এভাবে বলো না। তবে মিঠির সাথে কথা বলাটা আমার একবারের জন্য হলেও দরকার। রাতে মেয়েটা একা ঘুমায়, কি দেখে কি না দেখে সেটুকু তো জানতেই হবে। আচ্ছা বেশ, আমি ডেকে দিচ্ছি মিঠিকে। এই বলে মেয়ের ঘরে গেলেন শ্রীকান্তবাবু। দেখলেন মিঠি স্থির হয়ে খাটে বসে আছে। ওকে বড্ড নিস্তেজ দেখাচ্ছে, যেন সারা রাত ঘুম হয়নি। বিড়বিড় করে পুতুলটার সাথে কি যেন বলে চলেছে। শ্রীকান্তবাবু মিঠিকে ডাকলেন, মিঠি শোন। মিঠি ঠিক শুনতে পেল না যেন। শ্রীকান্তবাবু আবার ডাক দিলেন, মিঠি ডাকছি তো তোকে। কি হয়েছে? মিঠির গলাটা কেমন যেন বেশ ফ্যাস ফ্যাসে শোনালো। শ্রীকান্তবাবু জিজ্ঞেস করলেন, কিরে, তোর ঠান্ডা লেগেছে নাকি? গলা বসে গেছে? মিঠি কোনো উত্তর না দিয়ে পুতুলটাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। সুনীল শ্রীকান্তবাবুর পিছু পিছু এসেছিল মিঠির ঘরে। সুনীল বলল, শ্রীকান্তদা, আমি একবার কথা বলি মিঠির সাথে। কথা বলে কি হবে? সে তো এখন পুতুল নিয়ে খেলতে ব্যস্ত। দেখ কি বলতে চাস। এই বলে শ্রীকান্তবাবু বেরিয়ে গেলেন। সুনীল হাসি হাসি মুখ করে মিঠির সামনে বসল। মিঠি, আমার সাথে 2 মিনিট কথা বলবে? সুনীল আলতো স্বরে জিজ্ঞেস করল। মিঠি 2 দিকে মাথা নাড়ল, অর্থাৎ এখন আর কোনো কথাও বলবে না। সুনীল বলল, তোমার পুতুলটার সঙ্গে আমাকে একটু খেলতে দেবে? এই বলে যেই পুতুলটাকে ধরতে যাবে অমনি মিঠি প্রচণ্ড গতিতে ওর হাতটা সরিয়ে দিল। কয়েক মুহূর্তের জন্য হতভম্ব হয়ে গেল সুনীল। কোনো বাচ্চা মেয়ের শরীরে যে এত শক্তি থাকতে পারে জানা ছিল না সুনীলের। মিঠির চোখ দুটো যেন জ্বলে উঠল। হাত দিবি না ওর গায়ে, বলে উঠল মিঠি। ওর গলার স্বরটা আশ্চর্য রকমের গভীর। সুনীল কি বলবে বুঝতে পারল না, শুধু এইটুকু বুঝল এই পুতুলটার কোনো গভীর রহস্য রয়েছে। বাইরে শ্রীকান্তবাবুকে একা দেখে সুনীল জিজ্ঞেস করল, মাসিমা কোথায় শ্রীকান্তদা? মা রোজ এই সময় গুরুদেবের আশ্রমে যায়, সেখানেই গেছে। গুরুদেবের আশ্রম? সেটা আবার কোথায়? শ্রীকান্তবাবুর কথা শুনে খানিক আনমনা হয়ে গেল সুনীল। রোজ গুরুদেবের আশ্রমে যাওয়ার কি তাৎপর্য থাকতে পারে? তবে সেটা এখন প্রধান ভাবনা নয়।
আসল কথা হলো ওই পুতুলের রহস্য। মিঠি কেন কাছছাড়া করতে চাইছে না পুতুলটাকে, এটা যতক্ষণ না জানতে পারছে ততক্ষণ কিছুতেই নিশ্চিন্ত হতে পারছে না সুনীল। রাত্রিবেলা কিছুতেই দুই চোখের পাতা এক করতে পারছে না সে। গৌরী দেবীর আচার আচরণে ওর মনে সন্দেহ দানা বাঁধছে। তার উপর মিঠিও যেন কোনো কারণে ওই পুতুলটার সাথে একটু বেশি লেপ্টে থাকছে। কী রহস্য ওই পুতুলটার কে জানে, কিন্তু জানতে যে হবেই। গত রাতে ঘুম হয়নি, তাই আজ রাতটা ঘুমোতেই হবে। এই ভেবে যেই দুই চোখের পাতা এক করার চেষ্টা করলো, অমনি মনে হলো একটা ছায়া যেন ওর পাশ দিয়ে হেঁটে গেল। ভয়ে সহসাই ঘেমে উঠল সুনীল। হঠাৎ কিছু একটা যেন ঝুপ করে পড়ল ওর কোলের ওপর। ভয়ে চোখটা বুজে ফেলল সুনীল। কি বিভৎস দৃশ্য! একটা বাচ্চা মেয়ে উল্টো হয়ে ঝুলছে ঠিক ওর সামনে। সিলিংয়ে তার পা দুটো লাগানো, টপ টপ করে তার দু চোখ বেয়ে রক্ত ঝরে পড়ছে সুনীলের কোলে। সুনীল চিৎকার করতে চাইল, কিন্তু গলা দিয়ে একটা আওয়াজও বেরোলো না। খানিক বাদে চোখটা একটু খুলতেই ও দেখতে পেল কোথায় কি, ও তো দিব্যি শুয়ে আছে। কোথাও তো কিছু নেই। উঠে বসল সুনীল। মনে মনে ভাবল, তবে কি আমি স্বপ্ন দেখলাম? কেউ হাতছানি দিয়ে ডাকলো সুনীলকে। সুনীলের মনে হলো ঘরের বাইরে যেন একটা বাচ্চা মেয়েকে দাঁড়িয়ে থাকতে দেখল। পাশে শ্রীকান্তবাবু অঘরে ঘুমিয়ে রয়েছে। নিঃশব্দে উঠে পড়ল সুনীল। শ্রীকান্তবাবুকে ডাকবে ডাকবে করেও ডাকতে পারল না। মানুষটা সবে একটু ঘুমিয়েছে। একাই পা টিপে টিপে ঘরের দরজা খুলে বেরিয়ে গেল সুনীল। জানলাটার কাছে পা বাড়াতেই কেউ ওর হাত টেনে ধরল পেছন থেকে। আবছা আলোয় সুনীল দেখল একটা বাচ্চা মেয়ে, ঠিক যেন অবিকল মিঠি। মেয়েটার চোখ দুটো স্থির হয়ে গেছে, ঠোঁটের কোণে একটা হিংস্র হাসি লেপ্টে রয়েছে। সুনীলের শিরদাঁড়া বেয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। একটা শব্দও বের হলো না সুনীলের মুখ দিয়ে। পেছনের জানলাটা কখন যেন খুলে গেছে। হু হু করে শীতল হাওয়া প্রবেশ করছে ভেতরে। বাচ্চা মেয়েটার চোখ দুটো যেন মরা মাছের মতো। বড্ড ভয় করছে সুনীলের। মেয়েটা ঠোঁটে আঙুল রেখে বলল, একটাও কথা বলবে না, আমি তোমাকে তোমার জায়গায় নিয়ে যাব, যেখানে আমার মতো অনেকে গিয়ে হারিয়ে গেছে। সুনীল কি বলবে বুঝে ওঠার আগেই একটা ক্রন্দনরত কণ্ঠস্বর ওর কানে প্রবেশ করে। কেউ যেন ফুঁপিয়ে ফুঁপিয়ে বলছে, আমার মেয়েটাকে বাঁচাতে পারলি না, আমার মেয়েকে বাঁচাতে পারলি না। শেষ করে দেব তোকে। একটা দমকা হাওয়া সহসাই জাপটে ধরে সুনীলকে। কেউ ওর গলা চেপে ধরে। লাগছে। নখ ফুটিয়েছে কেউ সুনীলের গলায়। উষ্ণ রক্তের ধারা সহসাই নেমে আসে। ছাড়ো সুনীল। একটা আলতো স্পর্শে কেঁপে ওঠে সুনীল। খানিকক্ষণ চোখে অন্ধকার দেখে। শ্রীকান্তবাবু সময় মতো এসে ধরে ফেলেছেন সুনীলকে। এই সুনীল, কি হয়েছে রে তোর? এত রাতে এখানে কি করছিস? ওই মেয়েটা এসেছিল, আবার এসেছিল মেয়েটা। কি বলছিস? জানি না, আমি কিচ্ছু জানি না। ওই পুতুলটা কোথায় শ্রীকান্তদা? আর মিঠি বা কোথায়? শ্রীকান্তবাবু কিছু বলতে যাবে, তার আগেই ওর চোখে পড়ে সুনীলের গলার কাছে কেটে গেছে। এ কি, রক্ত পড়ছে তো সুনীল। গলা চেপে ধরেছিল আমার, তখন নখ লেগে। রুমে চল, ওষুধ লাগিয়ে দিতে হবে। সুনীলকে ধরে ঘরে নিয়ে যান শ্রীকান্তবাবু। সুনীলের ক্ষতস্থানে ওষুধ লাগিয়ে দেন। সুনীল, তোকে আমি বলেছিলাম মিঠিকে ওই জটিল পরিস্থিতি থেকে বের করে আনতে। এখন তো দেখছি তুই নিজেই পাগল হয়ে যাচ্ছিস। কি উল্টোপাল্টা বকছিলি বলতো? আমি নিজে দেখে এসেছি মিঠি নিজের ঘরে ঘুমোচ্ছে। কিসের পুতুল, কিসের কথা বলছিলি তুই? তাহলে আমার গলার এই ক্ষত, এটা কি করে এলো? শ্রীকান্তবাবু খানিকক্ষণ চুপ করে রইলেন, তারপর বললেন, এসব কি হচ্ছে বলতো সুনীল? দিনকে দিন আমার আর আমার মেয়ের জীবনটা জটিল থেকে জটিলতর হয়ে উঠছে। আগে মিঠি শুধু ওর অতীতের কথা শুনতে পেত, ওদের এড়িয়ে যাওয়ার ক্ষমতা মিঠির ছিল। কোনো ক্ষতি হয়নি মিঠির,
কিন্তু এখন যে মিঠিকে এমন কোনো অশরীরী হাতছানি দিয়ে ডাকছে যে ডাক মিঠির ফেরানোর ক্ষমতা নেই। মানে? শ্রীকান্তবাবু অবাক হয়ে জিজ্ঞেস করলেন। সুনীল বলল, মিঠিকে কেউ এক অদৃশ্য মায়ায় বেঁধে ফেলেছে। যে করে হোক এই মায়ের জাল থেকে মিঠিকে বের করতেই হবে। কিন্তু এই কেউটা কে? ওই পুতুলটার কোনো এক রহস্য আছে শ্রীকান্তদা। রহস্যটা কি সেটা জানতে হবে। ওই পুতুলটা মিঠিকে কোথা থেকে এনে দিয়েছিলে তুমি? আমি তো এনে দিইনি, মা তো ওকে এই পুতুলটা এনে দিয়েছিল। এবার সুনীলের সবটা যেন পরিষ্কার হতে থাকে। মাসিমার এত ঘন ঘন গুরুদেবের আশ্রমে যাওয়া, যে মিঠিকে সহ্য করতে পারে না সেই মিঠিকে একটা পুতুল দেওয়া, কিন্তু তাও শ্রীকান্তদার সামনে মাসিমার কোনো কথা বলতে পারে না। শুধু বলে, ওই পুতুলটা যে করে হোক মিঠির হাত থেকে সরাতেই হবে। এই 2 রাতে আমি দেখে নিয়েছি তাই। নাহলে মিঠিকে কোনো অজানা না ফেরার পথে নিয়ে যেত ওই অদৃশ্য শক্তি। যে করে হোক এটা আটকাতেই হবে। সুনীলের কথা শুনে অজানা ভয় কেঁপে উঠলেন শ্রীকান্তবাবু। শ্রীকান্তবাবুকে সুনীল জিজ্ঞাসা করল, তোমার স্ত্রী মানে ধাত্রী বৌদি কিভাবে মারা গেছিল বলো তো শ্রীকান্তদা? শ্রীকান্তবাবুর মুখটা মলিন হয়ে গেল সহসায়। মিঠিকে জন্ম দেওয়ার সময় রক্তক্ষরণ বন্ধ হচ্ছিল না কিছুতেই। ডাক্তার কিছু করে ওঠার আগেই তো সব শেষ হয়ে গেল। আমার মেয়েটা একদম ওর মায়ের মতো, জানিস তো? জানি, আর তাই মিঠির জীবনে আজ এত বড় বিপর্যয় নেমে এসেছে। অতীতের হাত ছানিয়ে ওকে একটু একটু করে ঠেলে দিচ্ছে নিঃশেষের পথে। মানে? শ্রীকান্তবাবুর প্রশ্নে উত্তর দেওয়ার আগেই একটা তীক্ষ্ণ চিৎকার শুনতে পেল দুজনে। মিঠি! ছুটে গেল সুনীল, ওর পিছু নিলেন শ্রীকান্তবাবু। হঠাৎ বিদ্যুৎ চলে গেল। একটু আগেও যে ঘরে আলো জ্বলছিল সেই ঘরটা নিকষ কালো অন্ধকারে ডুবে গেল। বাইরে ঝিরিঝিরি বৃষ্টি নেমেছে, বাতাস ক্রমশ ভারী হয়ে উঠছে। নিজের চারপাশে স্পষ্ট কারোর শ্বাস প্রশ্বাসের শব্দ পাচ্ছে সুনীল। ভয়ে উনি চিৎকার করে উঠলেন, সুনীল, কি হলো? চুপ করো দাদা, শব্দ করো না। এই বলে অন্ধকার হাতড়ে মিঠির ঘরে প্রবেশ করলো সুনীল। মিঠির ঘরে যেন একটু বেশি ঘন আধার নেমে এসেছে। এমন অন্ধকারে কিছুই বোঝা অসম্ভব। পকেট থেকে ফোনটা বের করে ফ্ল্যাশ লাইট জ্বালালো সুনীল। আবছা আলোয় যা দেখলো তাতে দুজনের গায়ের রক্ত হিম হয়ে এলো। মিঠির চোখ দুটো ঠিকরে রক্ত ঝরছে। ওর সামনে একটা মরা লাশ, সেটার থেকে খুবলে খুবলে মাংস খাচ্ছে মিঠি। ওর সারা মুখে রক্ত লেগে আছে। সুনীল আর শ্রীকান্তবাবুর দিকে ঠান্ডা দৃষ্টিতে তাকালো মিঠি। তারপর খিলখিল করে হেসে উঠল। সুনীল হঠাৎ খেয়াল করল মিঠি ঠিক ঘাড়ের ওপর কে বসে আছে। এ কি সেই অভিশপ্ত পুতুল? সুনীল কি করবে বুঝতে না পেরে ঝড়ের গতিতে গিয়ে পুতুলটাকে একটা ছোঁ মেরে টেনে নিচে ফেলে দিল। সঙ্গে সঙ্গে মিঠি যন্ত্রণায় আর্তনাদ করে মেঝেতে লুটিয়ে পড়ল। মিঠি! ভয়ে চিৎকার করে উঠলেন শ্রীকান্তবাবু। আলো জ্বলে উঠল ঘরে। কোথাও কোনো লাশ নেই, কোনো রক্ত নেই। শুধু মেঝের এক কোণে পুতুলটা পড়ে আছে, আর তার থেকে কয়েক হাত দূরে মিঠি অজ্ঞান হয়ে পড়ে রয়েছে। সুনীলের মাথাটা কাজ করা বন্ধ করে দিয়েছে। হঠাৎও বলল, আচ্ছা, পুতুলটাকে ফেলে দেওয়ার সাথে সাথেই মিঠি পড়ে গেল, তাই না সুনীল? শ্রীকান্তবাবু ভয় ভয় বললেন। সুনীল বলল, সেরকমই তো মনে হলো। তার মানে কি? বিড়বিড় করে উঠল সুনীল। কি মনে হতে এক পা করে এগিয়ে গেল পুতুলটার দিকে। পুতুলটার কালো কোঁকড়া চুল ধরে টানল। মিঠি সঙ্গে সঙ্গে আর্তনাদ করে উঠল। সুনীল স্তম্ভিত হয়ে গেল। সুনীল বলে উঠল, শ্রীকান্তদা, এই যে সর্বনেশে কাণ্ড! শ্রীকান্তবাবু বুঝতে না পেরে বললেন, কেন? মিঠিকে সম্পূর্ণরূপে এই পুতুলের ভিতরে বন্দি করে নেওয়া হয়েছে। এখন এই পুতুলটার সঙ্গে যা যা হবে সেটাই মিঠিকে সহ্য করতে হবে। কেউ যদি পুতুলটাকে কোনোভাবে আঘাত করে, মিঠির মৃত্যু অসম্ভাবী। শ্রীকান্তবাবুর মুখ দিয়ে কথা সরছে না। ঠিক এই সময় সুনীল লক্ষ্য করল শ্রীকান্তবাবুর চারদিকে একরাশ কালো ধোঁয়া জমাট বাঁধতে আরম্ভ করেছে। শ্রীকান্তবাবু কিছু বুঝে ওঠার আগেই একটা তীব্র চিৎকারে কানে ধাঁধা লেগে গেল সবার। ওগো, আমাদের মেয়েটাকে তুমি বাঁচাও, বাঁচাও ওকে। শ্রীকান্তবাবুর শরীর বর্ণহীন হয়ে গেল ধীরে ধীরে। ধাত্রী, তুমি? হ্যাঁ, আমি। আর কোনো কথা বলো না,
আমাদের মেয়েটাকে বাঁচাও, ওকে বাঁচাও, না হলে আমার মতোই ওকে চিরকালের জন্য হারিয়ে ফেলবে। হঠাৎ কোনো এক কালো ধোঁয়া শ্রীকান্তবাবুকে ঘিরে ধরল। সুনীল দাঁড়িয়ে দাঁড়িয়ে সবটা দেখছে, কি করবে বুঝতে পারছে না। ওর চোখের সামনে শ্রীকান্তবাবু মাটিতে লুটিয়ে পড়লেন, চোখ দুটো তখনও মরা মাছের মতো বিস্ফারিত। সুনীলের খানিক্ষণ সময় লাগলো বুঝতে যে শ্রীকান্তবাবু আর নেই। মিঠির দিকে ভয়ার্ত দৃষ্টিতে চেয়ে রইল সুনীল। আমি এমনি এমনি মারা যাইনি, আমি অতীতের হাতছানি অনুভব করতাম বলে ওর মা আমাকে পাগল ভাবতো। তাই তো গুরুদেবের সাহায্য নিয়ে মিঠিকে জন্ম দেওয়ার সময় ওর মা গুরুদেবের দেওয়া কোনো এক বিষাক্ত দ্রব্য আমার নাকে চেপে ধরেছিল। আর বাঁচলাম না আমি। আমার মেয়েকে বাঁচাও, আমার মেয়েকে বাঁচাও। বলতে বলতে চিৎকার করে উঠল ধাত্রী। ওর চোখের দিকে তাকাতেই ভয়ে গলা শুকিয়ে গেল সুনীলের। কাঁপা কাঁপা গলায় ও বলল, আমাকে কি করতে হবে? ওই গুরুদেব মিঠির প্রাণ ভোমরা ভরে দিয়েছে এই পুতুলের ভিতরে। এই পুতুল নষ্ট হলে আমার মিঠিও শেষ হয়ে যাবে। এই পুতুলের খাঁচা থেকে মুক্ত করো আমার মেয়েকে। কিন্তু কিভাবে? গুরুদেবের আশ্রম, সেইখানেই সব উত্তর আছে। যাও, আর এক মুহূর্ত অপেক্ষা করো না, যাও। সুনীল কিছু বলতে যাবে তার আগেই মিঠি নড়ে চড়ে উঠল। পুতুলটা যে কখন উঠে বসেছে খেয়াল করেনি কেউ। পুতুলটার দেখা দেখি মিঠিও উঠে দাঁড়িয়েছে। সুনীল হঠাৎই খেয়াল করল মিঠির শরীরটা দুমড়ে মুচড়ে যাচ্ছে। মিঠির চেহারায় ধীরে ধীরে পরিবর্তন আসতে শুরু করলো। এতটা হিংস্রতা একটা বাচ্চা মেয়ের মুখে আসে কি করে? মিঠি একবার মাত্র সুনীলের দিকে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে ছুটতে লাগলো। ও ডাক এসেছে, ওকে আটকাও। ধাত্রী চিৎকার করে উঠল। ওর শরীর ক্রমশ ধোঁয়ার আকার ধারণ করছে। মিঠি ততক্ষণে সদর দরজা পেরিয়ে ছুটতে লাগলো জঙ্গলের দিকে। সুনীল বেশ কিছুক্ষণ কিংকর্তব্য বিমূঢ়ের মতো দাঁড়িয়ে রইল। তারপর সম্বিত ফিরতে ও নিজেও ছুটতে লাগলো মিঠির পেছনে। ছুটতে ছুটতে খানিকক্ষণের মধ্যে জঙ্গলের ভেতরে ঢুকে পড়ল সুনীল। কুয়াশায় আচ্ছন্ন জঙ্গল, এখনো ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, কিন্তু এত ঠান্ডার মধ্যেও সারা শরীর ঘামে ভিজে যাচ্ছে। জোরে জোরে ছুটতে হবে সুনীলকে। কাল মিঠির সাথে পাল্লা দিয়ে ছুটতে পারেনি, কিন্তু আজ ছুটতেই হবে। একটা বাঁশবাগান পেরিয়ে খাঁ খাঁ শ্মশানের মতো নিস্তব্ধ ফাঁকা জায়গায় এসে থামল সুনীল। সুনীল শ্মশানে পা রাখতেই প্রচণ্ড ঝড় উঠল। প্রচণ্ড শব্দে বাজ পড়তে শুরু করলো। সুনীল দিশেহারা হয়ে এদিক সেদিক তাকাচ্ছে, কি করবে বুঝতে পারছে না। হঠাৎ ওর চোখ গেল বেশ কিছুটা দূরে, সেখানে ধিকি ধিকি আগুন জ্বলছে। আশ্চর্যভাবে সেই জ্বলন্ত চিতার ওপর কেউ বসে আছে। সুনীল ছুটে গেল সেদিকে। তোর জন্যই অপেক্ষা করছিলাম। একটা জলদগম্ভীর কণ্ঠস্বর সুনীলের কানের কাছে গম গম করে উঠল। সুনীল চেয়ে দেখল এক প্রৌঢ় সেই চিতার ওপর পদ্মাসনের ভঙ্গিতে বসে আছে। তার সারা অঙ্গ কালো বস্ত্রে ঢাকা। সুনীলকে দেখে প্রৌঢ় হাসলে। সে তবে তোকেও টেনে আনলো এখানে? প্রৌঢ়ের কথা শুনে এদিক সেদিক তাকালো সুনীল। ধাত্রীর আত্মা ওকে টেনে এনেছে এখানে, কিন্তু সে কোথায়? আর মিঠি বা কোথায়? প্রৌঢ় সুনীলের আপাদমস্তক পর্যবেক্ষণ করলো, তারপর বললেন, অতীতকে যে ভুলে যেতে পারে না, অতীত তাকে কখনো ভুলতে পারে না। তাই তো শেষ নিঃশ্বাস পর্যন্ত অতীতের তারা খেয়ে বাঁচে। সুনীল বুড়ো মানুষটির কথার তাৎপর্য বুঝতে না পেরে অবাক হয়ে তাকিয়ে রইল। ওনার হাতে একটা কঙ্কালের খুলি, তার মধ্যে হাজারটা কালো সুতো বাঁধা। সুনীল ভয়ে ভয়ে জিজ্ঞেস করল, এটা কি? ধাত্রী তোকে টেনে নিয়ে এসেছে এখানে। অতীত দেখতে পেত ধাত্রী। সবাইকে অতীতে টেনে নিয়ে যেতে চাইতো, তাই তো নিজেকেও হারিয়ে ফেলল।
সুনীল এতক্ষণ সব কথা শুনছিল, কিন্তু এই কথাটা শুনে কোথা থেকে যেন ওর মনে অনেকটা জোর এলো। উঠে দাঁড়ালো সে। মিথ্যে, সব মিথ্যে, কেউ অতীতে হারিয়ে যায়নি। তুমি আর তোমার দুই ভক্ত মিলে ওকে সরিয়ে দিল। সুনীল কথাটা শেষ করার আগেই কেউ ওর মাথায় জোরে আঘাত করল। ধপ করে মাটিতে লুটিয়ে পড়ল সুনীল। চোখ বুজে আসার আগে সুনীল চেয়ে দেখল গৌরী দেবী চিতার দিকে এগিয়ে যাচ্ছে। গুরুদেব, আর কতদিন? হ্যাঁ, এখনো যে ও দিব্যি বেঁচে আছে। আর ওই ছেলেটা, আমার ছেলের বন্ধু, যে বাদশাতে এসে হাজির। আমি তো আপনাকে সেদিনই বললাম ধাত্রী ফিরে এসেছে। আপনি কিছু করুন গুরুদেব, আপনি কিছু করুন। গৌরী দেবীর কপালে বিন্দু বিন্দু ঘাম ফুটে উঠেছে। এত অধৈর্য হোস না, আমার মন্ত্র কখনো বিফলে যায় না। ওই মেয়ে শেষ হবেই। কি করে গুরুদেব? যে পুতুলে ওর প্রাণ বেঁধেছি, সেই পুতুলই ওকে শেষ করে দেবে। ওই পুতুল যে অভিশপ্ত। আমি যেমন যেমন চাইব, ওই পুতুলও তেমন করবে। দেখবি, এই দেখ, এই দেখ। এই বলে গুরুদেব কিছু একটা ফোটালো ওই পুতুলটার গায়ে। সঙ্গে সঙ্গে চারিদিকে ঝড় উঠল। অমাবস্যার আকাশে বিদ্যুতের ঝলকানি একটা পুতুল এঁকে বেঁকে হেঁটে আসছে চিতার সম্মুখে। পুতুলটার ঠোঁটের কোণবে রক্ত গড়িয়ে পড়ছে। সুনীলের তখন সবে চোখ খুলেছে, মাথাটা তখনও ঝিমঝিম করছে। ঠিক তখনই ধাত্রীর চিৎকারেও চমকে উঠল। আমার মেয়েকে মারবি? আমার মেয়েকে? আমাকে শেষ করেও শান্তি হয়নি তোর? মিঠিকেও শেষ করে দিলি? ছাড়বো না, কখনো ছাড়বো না তোদের। আমার মেয়েকে তোরা ছুঁতেও পারবি না। গৌরীদেবীর চোখ দুটো ঠিকরে বেরিয়ে আসছে। সুনীল চোখের পলক ফেলার আগেই গৌরীদেবীর মাথাটা তার শরীর থেকে আলাদা হয়ে গেল। সুনীল ধরফর করে উঠে বসল। ধাত্রী আক্রোশের সাথে গুরুদেবের দিকেও তেড়ে যাচ্ছিল, কিন্তু আগুনের আঁচ ওর সহ্য হলো না। ছিটকে দূরে সরে গেল। এতক্ষণ ধাত্রীর ভেতর একটা চাপা রাগ প্রকাশ পাচ্ছিল। সহসাই ও বড় অসহায় হয়ে পড়ল। সুনীলকে বলল, আমার মেয়েকে বাঁচাও। ওই খলিটা আগুনে পুড়িয়ে দিলেই আমার মেয়েও পুড়ে ছাই হয়ে যাবে। এমনটা হতে দিও না। গুরুদেব ততক্ষণে ধাত্রীর ছোঁয়া ধোঁয়া ধোঁয়া শরীরের আগুন ধরানো কাঠ ছুঁড়েছে। ধাত্রী চিৎকার করে উঠল। হঠাৎ একটা বুদ্ধি খেলে গেল সুনীলের মাথায়। কেউ যেন মনে মনে ওকে বলে দিল, ওই কঙ্কালের খুলির থেকে সুতোগুলো ছাড়িয়ে নিলেই গুরুদেবও শেষ হয়ে যাবে আর মিঠিও ছাড়া পেয়ে যাবে। সেই মতো গুরুদেব কিছু বুঝে ওঠার আগেই ওনার হাত থেকে কঙ্কালের খুলিটা কেড়ে নিল সুনীল। গুরুদেব উঠে দাঁড়ালেন। ওটা রাখ হাতের থেকে। সুনীল গুরুদেবের কথায় কান না দিয়ে কালো সুতোগুলোকে খুলতে লাগলো। আশ্চর্যভাবে ওই পুতুলটা শরীরের থেকেও একে একে কালো কাপড় সরে যেতে লাগলো। ধীরে ধীরে একটা রক্ত মাংসের তালে পরিণত হলো পুতুলটা। গুরুদেব হঠাৎ হেসে উঠলেন জোরে। সুনীল বুঝতে পারল না এভাবে হাসির কারণ কি। গুরুদেব বলল, মূর্খ তুই, তাই জানিস না কোনো পুতুলে মানুষের প্রাণ প্রতিষ্ঠা হয়ে গেলে সেই পুতুলকে আর মুক্ত করা যায় না। যে মুক্ত করার চেষ্টা করে তার মৃত্যু কেউ আটকাতে পারে না। আমি তো মরবই, কিন্তু তুইও বাঁচবি না, কেউ বাঁচবে না। পিঠের আত্মা চিরকাল বন্দি হয়ে থাকবে ওই পুতুলে। ওই পুতুল যার হাতে পড়বে
সে ধ্বংস হয়ে যাবে, যাবেই। ওই পুতুল যার হাতে পড়বে সে ধ্বংস হয়ে যাবে, যাবেই। হাসতে হাসতে মাটিতে লুটিয়ে পড়ল গুরুদেব। সুনীল দরদর করে ঘামতে লাগলো। ও বুঝতে পারেনি কখন মিঠি ওর পেছনে এসে দাঁড়িয়েছে। যখন বুঝতে পারলো তখন অনেকটা দেরি হয়ে গেছে। মিঠি হঠাৎ নিজের নখ ডুবিয়ে দিল সুনীলের বুকে। সুনীল চিৎকার করার সুযোগটুকুও পেল না। কেবল একটা বাচ্চা মেয়ে একটা মরা লাশের থেকে খুবলে খুবলে মাংস খাচ্ছে। ঠিক তখনই মিঠির দেহটা ধপ করে পড়ে গেল। আর কান পাতলে হয়তো শোনা যাবে এক মায়ের বুক চাপা কান্নার আওয়াজ। পুতুলটা আবার নিজের চেহারাতে এলো আর চলল তার নতুন শিকারের উদ্দেশ্যে। এবার আর তার কোনো মালিক নেই। সে নিজের খুশি মতো নিজের শিকার ধরতে পারবে। রাত গভীর হয়েছে। একটা লোক রাস্তা দিয়ে যাচ্ছিল, খুব সম্ভবত অফিস থেকে বাড়ি ফিরছিল। হঠাৎ একটা পুতুল তার সামনে এলো, ছোট্ট পুতুলটা। হঠাৎ অনিমেষবাবুর রাস্তা আটকালো। অনিমেষবাবু কিছু বলে ওঠার আগেই পুতুলটার চোখটা জ্বলে উঠল এবং কিছুক্ষণ পর দেখা গেল অনিমেষবাবুরও চোখ জ্বলে উঠল। রিখিয়ার আজ ভারী মজা। তার বাবা যে তার জন্য একটা নতুন পুতুল নিয়ে এসেছে। কি সুন্দর দেখতে পুতুলটা। কালো রেশমের পোশাক পরানো, কালো কোঁকড়া চুল আর ঠোঁটের এক কোণে রহস্যময় হাসি লেপটে। নতুন পুতুলটাকে বুকে জড়িয়ে ঘুমিয়ে পড়ল রিখিয়া। পুতুলটার চোখ জ্বলে উঠল। এতক্ষণ আপনারা শুনছিলেন অতীতের হাতছানি। রচনা সোহিনী অধিকারী। আজকের গল্প পাঠ ও গল্পের সূত্রধারে ছিলাম আমি, সায়ন্তন। অন্যান্য চরিত্রে আমার সাথে ছিল সোনিয়া, তানিশা, প্রীতম, আর্য, তৃষা, অস্মিতা এবং ঐন্দ্রিলা। এই গল্পের নাট্যরূপ নির্মাণে ছিল অনিন্দিতা। শব্দ সংযোজনে ছিল পিয়ালি। আবহ সঙ্গীত ও স্পেশাল এফেক্টসে ছিল রণজয়। এই গল্পের প্রচ্ছদ নির্মাণে ছিল শুভদীপ বন্দ্যোপাধ্যায়। কেমন লাগলো আজকের গল্পটা? যদি এই গল্পটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দেবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বেল আইকনে ক্লিক করে দেবেন সমস্ত গল্পের আপডেট এবং নোটিফিকেশনস সবার আগে পাওয়ার জন্য। আগামী পর্বে আবার ফিকশন হান্টে দেখা হবে আপনাদের সাথে আরও একটা নতুন গল্প নিয়ে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার, শুভরাত্রি।